জানি না কেন আমার যেন মনে হচ্ছিল কেউ আমাকে ফলো করছে। ভয় পাওয়ার মতো কোনো কারণ তো ছিল না, তাও আমার ভয় তো একটা করছিলই। ভাই গৌরব, আমরা আমাদের বিজনেসে প্রথম 8 মাসে তো কোনো প্রফিট আশা করতে পারি না। যা এক্সপেন্সেস হবে তা নিজের পকেট থেকে যাবে। ধীরাজ, হোটেল রুমের উপরে 60% ডিসকাউন্ট ফুলিশ ব্যাপার। কাস্টমার ইউজ টু হয়ে যাবে, তারপর সাস্টেন করা কিন্তু মুশকিল হয়। ভাই, আমাদের অন্য হোটেল বুকিং সাইটসগুলোর কাস্টমারগুলোকে অ্যাট্রাক্ট করতে হবে। দে আর স্ট্যাবলিশ পোর্টালস, পার রুম 40 to 45% ডিসকাউন্ট দিচ্ছে। আমরা এর থেকে বেশি অফার না করলে কাস্টমার আমাদের কাছে কেন আসবে? আর কনভারসেশন হবে কি করে? হাই জাহ্নবী। কি প্ল্যান গৌরব? লাঞ্চের জন্য আসবে নাকি ঘরেই অর্ডার দিয়ে দেবে? ও, 1:45 বাজে। আই এম সো সরি বেবি, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। ব্যাস 5 মিনিটে আসছি। ওকে শোন না ভাই, তাড়াতাড়ি শাট ডাউন কর। আমি টোটালি ভুলে গেছি জাহ্নবীর সঙ্গে লাঞ্চ করার কথা ছিল। তাহলে তুই বেরো না ভাই। আর তুইও যাচ্ছিস আমাদের সঙ্গে লাঞ্চ করতে? আমি তোদের মাঝখানে কাবাবে হাড্ডি কেন হব? আরে ভাই, জাহ্নবীও না পুরো ভেজ। এত বড় প্রজেক্টের জন্য এত কম টার্মিনেশন, এটা একদম ওকে নয় শিন্দে। আর তুমি দেখে নিও, এই ক্লোজ রিনেগোশিয়েশন হতেই হবে। আই থিঙ্ক মুকেশ স্যারকে বাউন্স আপ করতে হবে। ও কে সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু আমার যেন মনে হতো যে আমার পিছনে কিছু একটা হচ্ছে বা কিছু হতে চলেছে। জাহ্নবী, তুমি বলো, যদি কোনো হোটেল বুকিং এর জন্য তোমাকে 60% ডিসকাউন্ট দেয় 6 মাসের জন্য, আর তাহলে তুমি আজকে কিছু একটা ঘটতে চলেছিল, আর সেই ফিলিংসটা আমার মনে হয় আরো স্ট্রং হচ্ছিল। আর বাড়ি ফেরার সময় সেই সন্দেহটা আমাকে কুরে কুরে খাচ্ছিল। ধীরাজ, ধীরাজ, হ্যাঁ, আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। না ধীরাজ, পিছনে তাকাবি না, সামনে দেখ। এরে, এটা আমার ফোন। আমার কন্ট্যাক্ট লিস্টে বিনোদ নামের একটা ছেলে আছে। বিনোদ রিপোর্টার নামের নাম্বারটা সেভ করা। তাড়াতাড়ি বের করো না। টাইপ কর MH04XR4H37। এটা পাঠা, বল যে এই নাম্বারের কার আমাকে ফলো করছে, আমাকে এরা মেরে ফেলবে। গৌরব, এসব কি হচ্ছে? কে তোর পিছু নিচ্ছে? কে তোকে মারতে চায় বলবি আমাকে? কে গৌরব? এই দরজা খোল, দরজা খোল বলছি। এই দরজা খোল কিন্তু। এই দাঁড়া বলছি। এই, শালা তাড়াতাড়ি গাড়িতে ওঠ, পাবলিক দেখলে একটা মরো মাটিতে পড়বে না। হ্যালো গৌরব, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? গাড়ি ডিটেলসটা আমি এক্ষুনি পুলিশকে পাঠাচ্ছি। হ্যালো হ্যালো বিনোদ বাবু, আমি ধীরাজ বলছি, গৌরবের বন্ধু। গৌরব কোথায়? এক্ষুনি 2 মিনিট আগেই তো আমাকে মেসেজ করেছিল। ওই মেসেজটা আমি করেছিলাম, গৌরব বলেছিল আমাকে। গৌরব ঠিক আছে তো? ধীরজ, বিনোদ,
রিপোর্টার গৌরব কেমন আছে? ধীরজ, গৌরব কেমন আছে? গৌরব আর নেই। ডক্টর বলল যে এখানে আসার আগেই ও মারা গেছিল। স্যার, ছেলেটার নাম গৌরব তিওয়ারি, যার গুলি লেগেছে। হসপিটাল লোকে ডেড অন অ্যারাইভাল করে দিয়েছে। এখানে যতজন আই উইটনেসের সঙ্গে কথা হয়েছে সবাই এটাই বলছে যে গৌরব সম্ভবত এখানেই মারা গেছে। স্যার, খুনি সিডান কারে এসেছিল, MH04XR4S37। স্যার, এনজিবাড়ি থানার হাইওয়ে পেট্রোলিং টিমকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এটা তো রোড রেসের কেস মনে হচ্ছে না, যে রাস্তায় কোনো বিষয় নিয়ে ঝগড়া হলো আর কেউ গুলি করে দিল। স্যার, গৌরব নিজের রিপোর্টার বন্ধু বিনোদ শাস্ত্রীকে মেসেজ পাঠিয়েছিল যে ওকে কেউ ফলো করছে, ওকে কেউ মারতে আসছে। স্যার, ফরেনসিক টিম এক্ষুনি পৌঁছে যাবে। গৌরবের গাড়িটাকে ওদের কাছে হ্যান্ড ওভার করতে হবে। ওই গাড়ি থেকে আমরা 3টে বুলেটের সেল ওই পেয়েছি। ধীরাজ যে গৌরবের সঙ্গে ছিল ওখানেই আছে। স্যার, ধীরেজই গৌরবকে এখানে এনেছে। আর বিনোদ শাস্ত্রীও এখানে এসেছে, যার কাছে মেসেজ পাঠানো হয়েছিল। দুজনকে থানায় ডেকে নাও। গৌরবের স্ত্রীর কি অবস্থা? স্যার, এখনো অব্দি শকে আছে। ওর নাম জাহ্নবী। কিছু বলার অবস্থায় নেই, তবে গৌরবের প্যারেন্টসকে ইনফর্ম করে দিয়েছে। ভাপি থেকে বেরিয়ে গেছে। স্যার, আমি সিলভার সেডান MH04XR4H37 কে খুঁজছি। স্যার, এখনো পর্যন্ত গাড়িটা ট্রেস করতে পারিনি। হয়তো চেকিং শুরু করবার আগেই ওই গাড়িটা এখান থেকে বেরিয়ে গেছে। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ এই জন্য স্যার চেয়ে পাঠিয়েছেন। সার্ভেলেন্স চালু রাখো চোখলে। MH04, তার মানে এটা থানা রেজিস্ট্রেশন। আমিও থানা আটিওতে এনকোয়ারি করছি। গাড়ির নম্বরটা গৌরবই ডিকটেট করেছে। ওই এটা লিখতে বলেছে যে ওরা ওকে প্রাণে মারার চেষ্টা করছে। হ্যাঁ স্যার। স্যার, আমি তো একদম শক ছিলাম। আমি কিছু বুঝতেই পারিনি কি হচ্ছে। স্যার, আমি জানি না গৌরবের কেন এমন মনে হয়েছিল, কিন্তু এমনটাই হয়েছিল স্যার। গৌরব এই ভয়ানক ব্যাপারে তোমাকে নিশ্চয়ই আগে বলেছে। না স্যার, একদমই নয়। মেসেজটা দেখে তো আমি অবাক হয়ে যাই। তবে সেই ভয়ানক পরিস্থিতিতে গৌরব এই মেসেজটা একদম তোমাকে কেন পাঠালো? স্যার, আমি আর গৌরব একে অপরকে খুব ভালো চিনি। ও ভেবেছিল আমি রিপোর্টার বলে আপনাদেরকে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে পারবো হয়তো। আমার আন্দাজ, আমি এই ব্যাপারে এখনো শিওর নই। স্যার, গৌরব প্রথমে গোড়েগাঁওয়ে একটা হোটেলে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ছিল, যেখানে আমাদের অনেক কনফারেন্স হতো প্রায়, যেটাকে আমি কভার করতাম। ওখানেই আমাদের বন্ধুত্ব হয়। ও কখনো তোমায় কোনো হিন্ট দিয়েছে কোনো বিপদের ব্যাপারে? না স্যার, একদমই নয়। 1 মাস আগেই তো আমাদের দেখা হয়েছিল, তখন তো সব নর্মালি মনে হলো। ওই সেডান কারটায় আরেকজনও বসেছিল মনে হয়, কারণ আমার ভালো করে মনে আছে যে অ্যাটাকার প্যাসেঞ্জার সিটে বসেছিল। কিন্তু আমি ড্রাইভারের মুখ দেখতে পারিনি স্যার। তাহলে তো যে ফায়ার করেছে তাকে তুমি ভালোভাবেই দেখেছো। হ্যাঁ স্যার, কিন্তু আমি ওকে আগে কখনো দেখিনি স্যার। অ্যাটাকারের মুখটা বলতে পারবে ক্লিয়ার ভাবে? ট্রাই করতে পারি স্যার, যদিও ওর মুখটা ঠিকঠাক মনে নেই আমার। কিন্তু হ্যাঁ স্যার, ওর রাইট হ্যান্ডে একটা ট্যাটু ছিল স্যার। আর ওই হাতে ও গানও ধরেছিল স্যার। যখন আমাদের গাড়ির দরজা খুলতে এসেছিল স্যার, তখন আমি দেখেছিলাম স্যার রাইট হ্যান্ডে একটা ট্যাটু ছিল। গাড়ির দরজা ভেতর থেকে লক ছিল না? আর যদি নাও থেকে থাকে তাহলে গান হাতে লোককে দেখেও ভেতর থেকে লক করে নিলে না? গাড়ির দরজা বন্ধই ছিল স্যার, কিন্তু এই সিডান হঠাৎ করে ওভারটেক করে সামনে চলে এলো। গৌরব খুব প্যানিক ছিল, তাই ঘাবড়ে গিয়ে ইঞ্জিন বন্ধ করে দেয়, আর তারপর ডোর অটোমেটিক্যালি আনলক হয়ে যায়। গৌরব ওর গাড়িটা রিস্টার্ট করে ঘোরানোর আগেই ওখান থেকে যাওয়ার চেষ্টা করতো, তার আগেই ওই লোকটা গাড়ির দরজা খুলে দিয়েছিল। আর ইউ শিওর লোকটা ডান হাতে ট্যাটু ছিল? আমার খুব ভালো করে মনে আছে, যখন ও আমাদের গাড়ির দরজাটা খুলেছিল তখন ট্যাটু ওর রাইট হ্যান্ডেই ছিল। আমি গৌরবকে দেখতে চাই। একবার পোস্টমর্টেমটা হয়ে যাক, তারপর তুমি দেখতে পাবে। কে মারলো আমার হাজব্যান্ডকে, আর কেন? জাহ্নবী, এটা জানতে তুমি আমাদের সাহায্য করতে পারো। দেখো, গৌরবের মনে হয়েছে কেউ ওকে ফলো করছে আর ওকে মেরে ফেলার চেষ্টা চলছে। আর এই কথাটাই ও নিজের বন্ধু ধীরাজকে বলেছে আর মেসেজ করতে বলেছে নিজের রিপোর্টার বন্ধু বিনোদকে। কেউ গৌরবকে কেন মারবে? গৌরব সাদাসিধে ছিল। ও ওর ফ্রেন্ড ধীরাজের সাথে অনলাইন পোর্টালস খুলতে চলেছিল হোটেল বুকিংসে।
আর ওরা দুজন আমার সাথে লাঞ্চ করে বেরোলো। আমরা আমরা কাল সন্ধ্যেবেলা ভাবি থেকে আসি, ততক্ষণ তো সবই ঠিক ছিল। 1304 গুলিটা লাইসেন্সড গানের মনে হচ্ছে। ইউ আর রাইট ডক্টর। খোলা বাজারে এই জাতীয় বুলেট পাওয়াই যায় না। বডিতে আমরা 3টে গুলি পেয়েছি, একটা গলায়, একটা হার্টে, একটা লাঞ্চে। 3টে গুলি খুব কাছ থেকে করা হয়েছে। খুন করার উদ্দেশ্য ছিল এটা একেবারে ক্লিয়ার। 3টে গুলি চালিয়েছে, তাও এত সামনে থেকে। টার্গেটকে চিনতে হয়তো ভুল হয়েছে, এটা বলা মুশকিল। স্যার, এখানে ছিল ট্যাটু। কিরকম ট্যাটু ছিল কিছু বলতে পারবে? সেটা ঠিক করে দেখতে পাইনি আমি, কিন্তু আর এই যে স্কেচটা বানিয়েছেন আপনি ওই লোকটার, এটাও খুব একটা বিশেষ মিলছে না স্যার। স্যার, ও কিন্তু ইয়াং ছিল, প্রায় আমারই বয়সের, কিন্তু ওর হাতে যে ট্যাটুটা ছিল ওটা পার্মানেন্ট ছিল স্যার। তোমার এইটা মনে নেই যে কোন ট্যাটু ছিল, কিন্তু এইটা মনে আছে যে ট্যাটু পার্মানেন্ট ছিল। এই চল বাইরে আয় বলছি। স্যার, আমি পার্মানেন্ট আর টেম্পোরারি ট্যাটু ডিফারেন্স বুঝি। আমরা যখন হোটেল ম্যানেজমেন্ট করতাম তখন প্রত্যেকটা ছেলে নতুন নতুন ট্যাটু ট্রাই করতো। আমিও 1-2বার ট্রাই করেছিলাম স্যার। ওই ট্যাটুতে কিরকম ছবি ছিল? কোনো চেনা ছবি? লোকে অনেক রকম ট্যাটু করায়। ওই ট্যাটুতে কোনো পার্টিকুলার ডিজাইন বা সিম্বল ছিল? ড্রাগন, সিংহ, সাপ বা কোনো লেটারের কোনো নাম, কোনো কিছু? কিছু তো তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছিল যে আমি ঠিক করে দেখতে পাইনি স্যার। যেই লোকটা প্রথম গুলি চালিয়েছিল আমি ভয়ের চোটে নিচু হয়ে যাই, তারপর গাড়ি থেকে নিচে নেমে যাই। দীর্ঘদিন ধরে আমাদের সাথে ছিল ভাপিতে। 22 তারিখ সকালে গৌরব আর জাহ্নবী দুজনে একসঙ্গে বেরিয়েছিল পুনে আসার জন্যে। গৌরব ভয় পাচ্ছিল যে কেউ ওর পিছু নিচ্ছে। কেউ গৌরবের পিছু নিয়েছিল? ভাপি থেকে পুনে পর্যন্ত? কেউ গৌরবকে ভাপি থেকে পুনে পর্যন্ত পিছু নিতে পারে? কেউ আছে এরম? কাউকে সন্দেহ, ঝগড়া, হুমকি? হুমকি কে দিয়েছিল? যোগেশ। যোগেশ আমার শালার ছেলে। 2 সপ্তাহ আগে বাড়িতে এসেছিল, আরো হুমকি দিয়ে গেছে যে ও গৌরবকে প্রাণে মেরে দেবে। কাকাবু, এখানে এই উঠোনে নিজের ছেলেকে পড়ে থাকতে দেখবে তুমি? তোমার চোখের সামনেই তোমার ছেলে গৌরবকে মারবো। আর এটা হুমকি দিচ্ছি না, আমি কথা দিচ্ছি, কথা। দেখো, এসে গেছে তোমার ভাইপো। যোগেশ, তুই তোর আসল রূপটা দেখাচ্ছিস, তাই না? বদমাইশ, মদ খেলে ভেতরের নোংরাটাই বাইরে বেরিয়ে আসে। এসব এবার বন্ধ কর, বুঝলে? আর এত হিংসা কিন্তু মোটেই ভালো নয়। এখন চলে যায় এখান থেকে। যোগেশ, আমি এক্ষুনি দাদাকে ফোন করছি, এসে নিয়ে যাক তার ছেলেকে, না হলে কিন্তু পুলিশে ফোন করব। কাকিমা, পুলিশের হুমকি দিয়ে তুমি নিজের ছেলে গৌরবকে বাঁচাতে পারবে না। তোমার ছেলে গৌরবকে আমি কুচো কুচো করে কাটবো, জেনে রাখো। যত অহংকার ভরা আছে সব বের করে দেব, পোকার মতো একদম পিষে মেরে ফেলে দেব। গৌরব গৌরব বলে হাহাকার করতে থাকবে সব, কিন্তু গৌরব বেঁচেই থাকবে না। এই গাড়িটাই ছিল, আমি শিওর। আর স্যার, নাম্বারটাও সেম, MH04XR4837। পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু স্যার গাড়িতে কে আছে, কারা বসে আছে, এটা ক্লিয়ার নয়। আমি আপনাকে আগেই বলেছি, লাঞ্চের পরে আমরা জাহ্নবীকে ওর অফিসে ড্রপ করি, তারপর আমি আর গৌরব ওর বাড়ির দিকে রওনা হই। ভাই, সন্ধেবেলা দেখা হচ্ছে। ওকে, বাই বাই।
এই পয়েন্টে ও নোটিস করেনি যে এই গাড়িটা ওর পিছু নিচ্ছে? জানি না স্যার, কিন্তু এই পয়েন্ট অবধি গৌরব আমাকে কিছু বলেনি। তোমার নজরেও পড়েনি এই গাড়িটা? ম্যাডাম, কেন আর কিভাবে আমার নজরে আসতো? আমি তো তখন জানতে পারলাম যখন গৌরব হঠাৎ করে বিনোদকে মেসেজ করতে বলল। স্যার, আমি তো এই গাড়িটাকে পিছন ঘুরেও দেখিনি। হয়তো তুমি কিছু বলতে ভুলে গেছো, অথবা বুঝে শুনে বলছো না, লুকোচ্ছ। স্যার, আমি কেন লুকাবো স্যার? গৌরব তার মামার ছেলে যোগেশের ব্যাপারে তোমাকে কিছু বলেনি? কি ব্যাপারে স্যার? 2 সপ্তাহ আগে গৌরবের বাবাকে ও হুমকি দিয়েছিল যে ও গৌরবকে প্রাণে মেরে দেবে। আমি জানি না। গৌরব আমাকে এই সম্বন্ধে কখনো কিছুই... আমি কেন লুকাবো স্যার? গৌরব তার মামার ছেলে যোগেশের ব্যাপারে তোমাকে কিছু বলেনি? কি ব্যাপারে স্যার? 2 সপ্তাহ আগে গৌরবের বাবাকে ও হুমকি দিয়েছিল যে ও গৌরবকে প্রাণে মেরে দেবে। আমি জানি না। গৌরব আমাকে এই সম্বন্ধে কখনো কিছুই বলেনি। গৌরব আমার বোনের ছেলে, তোর ভাই হয়। বাবা, আমি গৌরবকে মারিনি। আমি তো বাপি থেকে একদম নড়িনি। কাকা বাবু জোর করে মিথ্যে অভিযোগ করছে আমার নামে। আরে আশ্চর্য, তুমি তোকে মেরেই যাচ্ছ। তুমি এটা কি করে বলতে পারছো যে ভুলটা ওই করেছে? ভুল হয়নি রানী, পাপ হয়েছে, পাপ। আর এটা আমি করিনি। আমার 2 চরে কি ও সত্যি কথা বলবে? পুলিশ আসছে, পুলিশের ডান্ডা পড়বে, তবে ও সত্যি কথা বলবে। কোথায় যাচ্ছিস তুই? আমাকে অসম্মান করবার একটা সুযোগও ছাড়িসনি। বাবা, আমি মায়ের দিব্যি খেয়ে বলছি আমি করিনি। আমার দিব্যি কেটে ও মিথ্যে কথা বলবে না। বস এখানে, কোথাও যাবি না তুই, বস এখানে। এটা তুমি কি করছো? তুমি কিচ্ছু বলবে না, পুলিশ এসে গেছে। যাও, দরজাটা খোলো। বাবা, আমাকে যেতে দাও, বস এখানে। আরে ওকে ছেড়ে দাও, ওকে যেতে দাও। হাতে হাত করা না পুড়িয়ে ছাড়বে, যত আপদ এসে জুটেছে আমার। কিন্তু ধীরজের বর্ণনা অনুযায়ী যে স্কেচ করা হয়েছিল সেটা যোগেশের সঙ্গে একেবারেই মিলছিল না। আমাদের তৈরি করা স্কেচ খবরের কাগজে ছাপা হয়, সেই সঙ্গে পোস্টারিংও করা হয়। আশা ছিল যে এই স্কেচটা দেখার পরে কেউ না কেউ কিছু হয়তো তথ্য দিতে পারবে, কিন্তু সেটা ঘটেনি। কিন্তু আমাদের আগামী রাস্তায় এমন কিছু অপেক্ষা করেছিল যেটা আমাদের কল্পনারও বাইরে ছিল, চিন্তারও অতীত। এই যে নাম্বারটা বলছেন MH04XR4H37 রেজিস্টার্ড আছে, কিন্তু এটা এসইউভির নাম্বার, কোনো সেডান কারের নয়। তার মানে এই নাম্বারটা নকল নয়? নম্বরটা রেজিস্টার্ড, কিন্তু এসইউভির কোনো এক মহেন্দ্রর নামে এটা রেজিস্টার করা আছে। এখানে অ্যাড্রেসটা কল্যাণের দেওয়া আছে। স্যার, থানার আরটিওর কথা অনুযায়ী এই মহেন্দ্র সুরভের গাড়ি এসইউভি, যেখানে অ্যাটাকের সিডান এসেছিল। তাও কানেকশন চেক করো। রাজলক্ষ্মী, গৌরবের বন্ধু ধীরজের ওপর নজর রাখো। ওকে এখন আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। আমি এটা বুঝতে পারছি না যে খুনি একজন প্রত্যক্ষদর্শী রাখবে কেন। জাহ্নবীর সঙ্গে কথা বলতে হবে। যদি গৌরব জোরের সঙ্গে বিনোদকে এই মেসেজ করে যে কেউ ওর পিছু নিয়েছে, ওকে মারতে চাইছে, তাহলে এটা কি করে সম্ভব যে এই বিষয়ে ওর স্ত্রী জাহ্নবীকে একটা কথাও বলেনি? এসব কি করে হয়ে গেল বলরাজবাবু? কি বলবো ভাই তোমাকে, এর ভাইপো যোগেশ আমাদের গৌরবকে একেবারে প্রাণে মেরে ফেলবে ভাবতেও পারিনি। এটা আপনার আগে ভাবা উচিত ছিল বল্লারজি। আপনার সামনে আপনার ছেলেকে প্রাণে মেরে দেবার হুমকি দিয়েছিল যোগেশ, আর আপনি পুলিশকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করেননি। আমি ভেবেছিলাম মদের নেশা এসব বলেছে, আর তার উপর সম্পর্কে ওর মামাতো ভাই গৌরব। গৌরব আমার একমাত্র মেয়ে জাহ্নবীর স্বামী ছিল বল্লারজি। এই সম্পর্কটা কি করে আপনি ভুলে গেলেন? গৌরবের সাথে সাথে আমার মেয়েরও প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা ছিল যদি আজ ওর সঙ্গে থাকতো। মা, আমার মনে হয় না যে গৌরব জানতো যোগেশের এই হুমকির ব্যাপারে। আমরা 6 দিন ছিলাম ভাপিতে, তখন তো কেউ বলেনি, না গৌরবকে না আমাকে। অদ্ভুত ব্যাপার। যদি এতটাই শত্রুতা ছিল, তাহলে তোর শ্বশুর আমাদেরকে আগে কেন বলেনি? যদি বিয়ের আগে উনি বলে দিতেন, তাহলে আমরাও ভাবনা চিন্তা করার সময় পেতাম। না স্যার, গাড়ি থেকে আমরা শুধু ধীরাজ আর গৌরবেরই ফিঙ্গারপ্রিন্টস পেলাম। হামলাকারী গ্লাভস পরেছিল না। আমি ধীরাজকে ক্রস চেক করেছি।
ধীরাজ নিজেই গৌরবের বডিটা অন্য কারুর হেল্প নিয়ে গাড়ির পিছনের সিটে রেখেছিল। যখন ধীরাজ বাইরে এসে ড্রাইভারের সিটে বসলো, ওর হাতটা গাড়ির দরজায় লেগে থাকবে, যার জন্য হামলাকারীর ফিঙ্গারপ্রিন্ট মুছে গেছে, যা হয়তো গাড়ির দরজায় ছিল। স্যার, আমরা পুরো গাড়িটা ডাবল স্ক্যান করেছি, কিন্তু আমরা এমন কিছু পাইনি যেটা আপনাকে হামলাকারীর ব্যাপারে লিড দেবে। গৌরব স্যার আর ওনার বন্ধুকে আমি বিল্ডিং থেকে বাইরে যেতে দেখেছিলাম, কিন্তু কোনো সিলভার কালারের গাড়িকে ওনাদের পেছন নিতে দেখিনি। আচ্ছা, এমন কোনো লোককে দেখেছিলে যে এই বিল্ডিং এর ওপর নজর রাখছিল, যে কখন গৌরব বাড়ি থেকে বেরোচ্ছিল বা বাড়িতে ঢুকছিল? একে দেখেছো বিল্ডিং এর আশেপাশে রেগুলারলি? ওর হাতে একটা ট্যাটুও আছে। না ম্যাডাম, দেখিনি। আমার গাড়ির রেজিস্ট্রেশন তো 4 বছর আগে হয়েছে। সেটা আমি কাগজে দেখতেই পাচ্ছি মহেন্দ্রবাবু। এই সিলভার সেডানেও সেম নাম্বারটাই রয়েছে যেটা আপনার এসইউভিতে আছে। এই দেখুন, MH04XR4H37। নিশ্চয়ই আরটিও থেকে কোনো ভুল করেছে বা কোনো ফ্রড ওই নাম্বারটা তার গাড়ির উপর লাগিয়ে দিয়েছিল। এই সিলভার সেডানের ব্যবহার মার্ডারের জন্য হয়েছে, যেখানে তোমার এসইউভির নাম্বার দেখা গেছে। এবার যদি নাম্বারটা জালিও হয়, তবে তোমার নাম্বার কেন? আরে কেউ যদি আমার নাম্বারটা লাগিয়ে কোনো দোষ করে, তাতে আমার দোষটা কোথায়? এই ধীরাজ রানে, জাহ্নবী তিওয়ারি, গৌরব তিওয়ারি, এদের মধ্যে তুমি কি কাউকে চেনো? না, কাউকেই চিনি না আমি। স্যার, প্রচন্ড পরিমাণ খেয়েছিলাম সেদিন, সেজন্য তো অর্ধেক কথা মনেই নেই কি করেছি আর কি যে বলেছি। কিন্তু আমি একটা কথা মানছি যে আমি গৌরবকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলাম, কিন্তু স্যার ওটা শুধু ধমকিই ছিল। তোর হুমকি সত্যি হয়ে গেছে যোগেশ। গৌরব মরে গেছে, খুন হয়েছে। এটা আমার ব্যাড লাক স্যার, কিন্তু আমার কোনো ইচ্ছে ছিল না গৌরবকে মারার। ওটা তো ব্যাস অনেক বছরের ঘৃণা বেরিয়ে গিয়েছিল। কোন বিষয়ের ঘৃণা? উন্নতির ঘৃণা। আমার মা বাবা থেকে গৌরবের মা বাবা পর্যন্ত পুরো দুনিয়া তুলনা করতো আমার আর গৌরবের। গৌরব তো যেন সবার কাছে হিরো ছিল। পড়াশোনায় সেরা হলো, সেরা চাকরি, আবার সেরা বউও। আর আরেক আমি গ্র্যাজুয়েশনটাও পুরো করতে পারলাম না। গ্র্যাজুয়েশনটা কোনো পাথরের দেয়াল নয়। ডিগোতে পারিসনি তো পারিসনি, কিন্তু কিছু তো করবি। 28 বছর বয়স হয়েছে তোর। তোর বয়সের ছেলেরা সেটেলড হয়ে যায়। আমি যখন তোর বয়সে ছিলাম তখন চাকরি করছিলাম, তোকে মানুষ করছিলাম। আর ইনি বাবু ব্যাস হাওয়ায় উঠছেন, নেশা করছেন। আর ওদিকে বলরাজ বাবুর বাড়িতে দেখো গৌরব কত পরিশ্রম করছে, কোথা থেকে কোথায় পৌঁছে গেছে গৌরব। ব্যাস এই কথাটারই আমি অপেক্ষা করছিলাম, কি কখন মহান গৌরব আপনার ডায়লগে এন্ট্রি নেবে। তোমার এই তুলনার জন্য আমি জীবনে কোনোদিন কিছু করতে পারলাম না। তুই বস, আমি খাবারটা আনছি। বাবা আমাকে ছোট দেখানোর কোনো সুযোগ ছাড়ে না। আগে এই কাজটা শুধুমাত্র কাকাবাবু করতো, আমাকে অপমান করতো, আমায় ছোট করতো আর আমার মজা নিত। কিন্তু এখন তো আপনিও যোগ দিয়েছেন। গৌরব গৌরব গৌরব, চাই না হতে আমি গৌরবের মতো। গৌরবের নাম শুনলে আমার মাথা খারাপ হয়ে যায়। মাথা খারাপ হয়ে গেছিল আমার, তাও সবকিছু ভুলে আমি গৌরবের বিয়েতে গিয়েছিলাম। আর ওখানে একটু ড্রিঙ্ক কি করেছিলাম, ওই বলরাজ কাকা সবার সামনে আমাকে থাপ্পড় মেরে দিল, পুরো বরযাত্রীর সামনে। আর তার উপর আমার বাবাও যোগ দিয়ে দিল, আজে বাজে গালাগালি দিল। কাউকে উপদেশ দেওয়ার আড়ালে টিটকিরি দিয়ে, গালাগালি দিয়ে যদি কাউকে দাবিয়ে দেওয়া হয়, তাহলে ওই গালাগালিগুলোকেই সত্যি ভাববে, তাহলে ওই ছেলেটার ভালো কি মন্দই হবে। তাই জন্য গৌরবকে খুন করলি? তোর লাইফ ভালো হয়ে গেল তাতে? আপনিও একটু উপদেশ দিন স্যার। কাউকে খুন করে আজ পর্যন্ত কারো ভালো হয়েছে কি? তুই আমার সামনে না বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করিসনি। যখন পুলিশ গিয়েছিল তোর বাড়ি থেকে তোকে তুলে আনতে, তখন একজন অপরাধীর মতো বাবাকে ধাক্কা মেরে তুই পালাতে গিয়েছিলি। স্যার যদি পালানোর হতো তাহলে 23 তারিখ বিকেলেই পালাতাম, যেদিন গৌরবের খুনের খবরটা পেয়েছিলাম। সোজা কথা ছিল স্যার, আমি গৌরবকে প্রাণে মারার হুমকি দিয়েছিলাম, তো সন্দেহ তো সোজা আমার উপরে আসতো, তো আমি পালিয়ে যেতাম না। এত হিরোগিরি দেখাসনি আমার সামনে, নাহলে তোর পা দুটো ভেঙে তোর হাতে দিয়ে দেবো। তারপর পালানো তো দূর, উঠে বাথরুমও যেতে পারবি না। তো তাতে কি হবে? গৌরবের খুনি ধরা পড়বে? নাকি আপনারা এটা চান যে আমার পা ভেঙে দেওয়ার পর আমি কবুল করে নিই যে আমি গৌরবকে খুন করেছি, যাতে আপনারা কেসটা ক্লোজ করে আরাম করতে পারেন? আর আমার বাবার তো কোনো দুঃখ হবে না, কারণ উনি তো এটা মেনেই নিয়েছেন যে আমি এটা করতে পারি। স্যার আমি সবার টিটকিরি আর গৌরবের সঙ্গে তুলনায় ক্লান্ত হয়ে গেছি। এই জন্য মদের নেশায় আমি গৌরবকে প্রাণে মারার হুমকি দিয়েছিলাম। ভুল করেছিলাম, মেনে নিচ্ছি, কিন্তু আমি গৌরবকে মারতে চাইনি। কারণ আমি যদি গৌরবকে মারতে চাইতাম তাহলে আগেই মেরে দিতাম, হয়তো ছোটবেলাতেই। কারণ তখন থেকেই আমি ঘৃণা করি ওই গৌরবকে। আর দ্বিতীয় কথা, আর যদি মারারই হতো তাহলে ওই বাপিতেই মেরে দিতাম, যেদিন গৌরব নিজের স্ত্রী জাহ্নবীকে নিয়ে ওখানে এসেছিল। এত দূরে পুনেতে এসে এত খরচ করে কেন মারবো? পয়সা কে দিত? আমার বাবা না গৌরবের বাবা?
জাহ্নবী আমাদের ফার্মে কোম্পানি সেক্রেটারি। এর আগেও হায়দ্রাবাদ ডিভিশনে ছিল, আর্টিকেলশিপ ওখান থেকে শিখেছে। এই 3 মাস হলো ও হায়দ্রাবাদ থেকে পুনে ট্রান্সফার নিয়েছিল বিয়ের জন্য। বিয়ের তো এখনো 2 মাসও পূর্ণ হয়নি, আর জাহ্নবীর হাজবেন্ড গৌরব মার্ডার হয়ে গেল। শুনে পুরো অফিসের কিরকম শক লেগেছিল, কি করে আর বলবো। আচ্ছা এটা বলুন তো, এই জাহ্নবী নিজের হাজবেন্ডের মার্ডার কেন করাবে? কি কি বলছেন আপনি? আসলে জাহ্নবীর ইনভলভমেন্টকে আমরা রুল আউট করতে পারি না। তো আর্টিকেল শিফট হওয়ার পর পুনেতে বা হায়দ্রাবাদে ট্রান্সফার হওয়ার পর আপনি জাহ্নবীর প্রাইভেট লাইফ সম্পর্কে কখনো কিছু শুনেছেন? দেখুন ম্যাম, আমি এই কোম্পানিতে অ্যাকাউন্টস হেড, কোনো গোয়েন্দা কোম্পানির অফিসার নই যে লোকের প্রাইভেট লাইফে নজর দেব। এখন আপনাকে আমাদের জন্য একটু গোয়েন্দা হতে হবে। আপনি জাহ্নবীর কলিগের সাথে কথা বলুন, আর তার প্রাইভেট লাইফ সম্পর্কে আপনি যা কিছু জানতে পারবেন সেগুলো আপনি আমাদের জানাবেন। দেখুন, আপনাকে এমন কোনো কঠিন কাজ করতে বলছি না। অফিসের প্রত্যেকটা ডিপার্টমেন্টে গসিপ তো হয়, শুধু সেই গসিপটা শুনতে চাইছি। জাহ্নবী দেবী, আপনার স্বামী গৌরবের বডি আমরা কাল হ্যান্ড ওভার করব। ওনার গাড়িটাও আমরা পুরো স্ক্যান করে নিয়েছি। জাহ্নবী দেবী, গৌরব কি কখনো কোনো বিপদের কথা বলেছিল আপনাকে, যেটা ও অনুভব করছিল? আঙ্কে না স্যার। আপনার শ্বশুরমশাইকে যখন আমরা বলেছিলাম যে ওর পিছু নিচ্ছে কেউ, উনি ঘুরিয়ে আমাদের জিজ্ঞেস করলেন সত্যি কি গৌরবের কেউ পিছু নিয়েছিল সেদিন? কি হয়েছে গৌরব? না, কিছু না। গৌরব, নিজের চেহারাটা দেখো, টেনশনে আছো মনে হচ্ছে। জাহ্নবী, ওই ওই গাড়িটা দেখছো? হ্যাঁ, তাতে কি হয়েছে? আচ্ছা, ওই গাড়িটা ওই ধাবার সামনে কি দাঁড়িয়েছিল যেখানে আমরা লাঞ্চ করছিলাম? গৌরব, তুমি কি চাও এখন আমি এই খুঁটিনাটি সবটাই দেখতে থাকি? আর ইউ সিরিয়াস? আর প্রবলেমটা কোথায় ওই গাড়িটাতে? কিছু না, বাদ দাও, ভুলে যাও। আমি তো ওই কথাটা ভুলেই গেছিলাম স্যার, কিন্তু যখন এই কথাটা সামনে এলো যে গৌরব ওর জার্নালিস্ট ফ্রেন্ডকে মেসেজ করেছে, ধীরাজকে বলেছে যে কেউ ওকে ফলো করছে, তো আমিও এই ব্যাপারে অনেকবার ভাবলাম, তাহলে কি সত্যি কেউ আমাদের ফলো করছিল যখন আমরা পুনেতে ফিরছিলাম? এই বিষয়ে গৌরবের সঙ্গে পরে আর কথা হয়নি আপনার? না স্যার, আমরা যখন বাড়ি ফিরলাম তখন যথেষ্ট টায়ার্ড ছিলাম, তাই তাড়াতাড়ি শুয়ে পড়ি। নেক্সট দিন আবার অফিসে বেরোতে হতো। গৌরব ও ধীরাজের সঙ্গে দেখা করত, তারপর আমরা সবাই লাঞ্চ করতাম আমার অফিসেরই পাশে। গৌরব আর ধীরাজ কি কোনো জয়েন্ট ভেঞ্চার করছিল, হোটেল বুকিং ওয়েবসাইটের বা ওই জাতীয় কিছু? হ্যাঁ স্যার। আপনার নতুন বিয়ে হয়েছিল, গৌরব তার পার্সোনাল কথা, প্রফেশনাল কথা শেয়ার করতো আপনার সাথে? হ্যাঁ স্যার। তাহলে ও যখন জানতো যে কেউ ওর পিছু নিচ্ছে এবং খুন করার চেষ্টা করছে, যেটা ও বিনোদকে বলেছিল মেসেজে, তাহলে এটা কি করে সম্ভব যে এত সিরিয়াস একটা কথা ও আপনাকে জানালো না? তার মানে কিছু তো ছিল যে আপনাকে ও লুকোতো। বিয়ের কতদিন আগে থেকে আপনারা একে অপরকে চিনতেন? বিয়ের ঠিক 6 মাস আগে, যখন ওর সাথে আশীর্বাদ হয় তখন থেকে। আর ধীরাজ? ওকে প্রায় 4 মাস থেকে। যখন হায়দ্রাবাদে থাকতাম তখন গৌরব ধীরাজের সঙ্গে দেখা করেছিল সোশ্যাল মিডিয়ায়, আর যখন আমি পুনেতে ট্রান্সফার হলাম তখন আমরা পার্সোনালি দেখাও করি। কিন্তু স্যার, তার মানে এটা না যে আমার ধীরাজের সঙ্গে কোনো অ্যাফেয়ার আছে। আমি তো অ্যাফেয়ারের কথা বলিনি জাহ্নবী দেবী। না জিজ্ঞেস করে, না বলে অনেক কিছুই প্রমাণ হয়ে যায় স্যার। ঠিক আছে, এবার জিজ্ঞেস করছি। উজ্জয়িনীতে আপনার বাড়ি, যেখান থেকে কলেজ কমপ্লিট করেছেন, তারপর হায়দ্রাবাদ থেকে আর্টিকেলশিপ সিএর, এই দুটো শহরে কোনো অ্যাফেয়ার? উজ্জয়নে কলেজে পড়াকালীন 2টো বয়ফ্রেন্ড ছিল আমার, কিন্তু সেটা এতটা সিরিয়াস ছিল না। কে সিরিয়াস ছিল না, আপনি না সে? দুজনেই সিরিয়াস ছিলাম না স্যার, আর তার প্রভাবও আমার বিয়েতে পড়ার কথা নয়। স্টকিং এর কোনো গল্প, সেরকম কোনো অভিযোগ করেছেন? না। কোনো সাইলেন্ট প্রেমিক, একতরফা প্রেম? স্যার, সাইলেন্ট আর একতরফের হলে আমি কি করে জানতাম? জাহ্নবী দেবী, আপনার বিয়েটা তো সাইলেন্ট ছিল না, একতরফাও ছিল না, তবু আপনি জানতে পারেননি যে ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে? যদি আমি গৌরবকে জিজ্ঞেস করতে পারতাম যে ও আমার থেকে কি লুকাচ্ছিল আর কেনই বা লুকাচ্ছিল। গৌরবের কোনো গার্লফ্রেন্ড, স্পেশাল কেউ, যাকে ছেড়ে ও আপনাকে বিয়ে করেছে? আমি জানি না স্যার, আর গৌরবও কখনো আমায় এরকম কিছু বলেনি, আর নাইবা সেটা আমি বুঝতে পেরেছি। জাহ্নবী দেবী, কি সেই বিষয় যেটা নিয়ে ও এত ভয় ভয় থাকতো, যেটা আপনাকেও বলেনি? যদি আপনি জানতে পারেন প্লিজ আমাদের বলবেন। আর গৌরবও কখনো আমায় এরকম কিছু বলেনি, আর নাইবা সেটা আমি বুঝতে পেরেছি।
জাহ্নবী দেবী কি সেই বিষয় যেটা নিয়ে ও এত ভয় ভয় থাকতো, যেটা আপনাকেও বলেনি? যদি আপনি জানতে পারেন প্লিজ আমাদের বলবেন। আগে নিয়ে চলো, মেইন রোড এসে গেলে ট্রাফিকে ফেসে যেতে পারি আমরা। আশা করছি তোমার সাথে যা হয়েছে সব ঠিক হয়ে যাবে। তোমার সাথেও। আমার ছেলেকে মুখাগ্নি করেছি এখন 2 ঘন্টাও হয়নি, ওর অস্থিও এখনো ঠান্ডা হয়নি। আপনার দুঃখ আমি বুঝতে পারছি বলরাজজি। আপনি বুঝতে পারছেন না, আর বুঝতে পারলে এই কথা বলতেন না। মানে এটা আপনি ভাবলেন কি করে? বলরাজজি, আপনি ছেলে হারিয়েছেন, আমিও কিন্তু আমার জামাইকে হারিয়েছি, আমার মেয়েও কিন্তু তার স্বামীকে হারিয়েছে বলরাজজি। আপনি ভাববেন না কিন্তু আমাদের দুঃখ হচ্ছে না। যে কথা আপনি এখন বলছেন তাতে মনে হচ্ছে আপনার একটুও কোনো কষ্ট হয়নি। যে কথাগুলো বলছেন তাতে শুধু উদ্দেশ্য আছে, শুধু উদ্দেশ্য। স্যার, ধীরাজ রানে, জাহ্নবী তিওয়ারি, যোগেশ মিশ্র, এমনকি আমরা গৌরবের কল রেকর্ডসও দেখেছি পুরো 6 মাসের, কিন্তু কত ষড়যন্ত্রের ইন্ডিকেশন পাইনি আমরা। কিন্তু ষড়যন্ত্র তো হয়েছিল। গৌরব নিজে ভীষণ ভয় পাচ্ছিল। স্যার, গৌরবের তো সেরকম কোনো ঋণও ছিল না, লেনদেনের ব্যাপারেও থাকতো না। ইনফ্যাক্ট ওর পার্টনার ধীরাজ, ওর ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমি বার করেছি, সেম টু সেম। এরা দুজন হোটেল ম্যানেজমেন্টে ব্যাচমেন্টস ছিল, তারপর এরা দুজনে দুটো অন্য গ্রুপে 3 বছর অব্দি জব এক্সপিরিয়েন্স নিয়েছে, আর এখন এরা জয়েন্ট ভেঞ্চার করতে যাচ্ছিল। আর ওই কার্ডটা যেটা ওর পিছনে ছিল সেটার খবর? আমরাও লেগে আছি স্যার, কিন্তু এখন অব্দি কোনো টিপ পাইনি আমরা। ম্যাডাম, পিন্টু আর মঈনুদ্দিন দুজনেই ধীরজের উপর ঘন ঘন নজর রাখছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো মুভমেন্ট পাওয়া যায়নি যা থেকে বোঝা যায় ওরা দেখা করছে বা সুপারির টাকা ডেলিভার করতে যাচ্ছে। কোনো না কোনো জায়গা থেকে তো টিপ নিয়ে আয়। একটা কথা বলবো ম্যাডাম, ম্যাডাম গৌরব আগে থেকেই জানতো যে ওর কেউ পিছু করছে, হয়তো আগেও 2-3 বার ফিল্ডিং করেছে। এখন যখন ওর মনে হলো যে ভাই আজকে গেম হবেই হবে, তো পাশে বসে থাকা ওর ফ্রেন্ড ধীরজকে একটা রিপোর্টারকে মেসেজ করার কথা কেন বলবে? সোজাসুজি পুলিশ স্টেশনে ফোন করতো। আচ্ছা, আমাকে সন্দেহ করছেন? স্যার, গৌরব আমাকে মেসেজ কেন করেছিল সেটা তো আমিও জানি না, আর এই সব কিছুই তো আমি আপনাদের আগেই বলে দিয়েছি। বিনোদ, তুমি গৌরবকে খুব ভালো করে চিনতে। আর ধীরাজকে? স্যার, ওর সাথে আমার প্রথম ওই হসপিটালেতেই আলাপ হয়। আপনি আমার আর ওর মধ্যে কোনো কনস্পিরেসির ব্যাপারে ভাবছেন? বিনোদ, আমি শুধু এটা জানবার চেষ্টা করছি যে গৌরব ধীরাজকে মেসেজ করার জন্য বলেছিল, নাকি গৌরব কিছু বলেইনি? ধীরাজ এটা নিজে বানিয়েছে? স্যার, গৌরব ওকে মেসেজ করতে বলেছিল নাকি ও নিজের থেকে আমাকে মেসেজ করেছিল সেটা আমি জানি না, আমি তো শুধু মেসেজ পেয়েছিলাম। স্যার, আমি মিথ্যে কেন বলবো? আমি বিনোদকে চিনি না, তাই বলেছি চিনি না। গৌরব তোমাকে বিনোদকে মেসেজ করতে কেন বলেছিল? পুলিশকে ফোন করতে কেন বলেনি? আমি কি করে বলবো স্যার? আমি তো সে সময় খুব ঘাবড়ে গেছিলাম, সবকিছু এমন হঠাৎ করে হচ্ছিল যে কিছু বুঝতেই পারছিলাম না। MS04 XR4H37 আমাকে আরো মেরে ফেলবে। আর আমি কিছু বুঝে ওঠার আগেই ওই সিডান কারটা আমাদের সামনে চলে আসে, আর ওই ট্যাটুওয়ালা লোকটা বাইরে এসে আমাদের উপর ফায়ার করতে থাকে। তোমরা দুজনে কলেজে একসঙ্গে ছিলে, তুমি আর গৌরব বেশ ক্লোজ ফ্রেন্ডস ছিলে। জাহ্নবী তো গৌরবকে 8 মাস ধরে চিনতো শুধু, কিন্তু তোমার বন্ধুত্ব বহু বছরের ছিল। হ্যাঁ স্যার। তো তাহলে এটাই ধীরাজ। গৌরবের যে প্রাণের ভয় ছিল এই কথাটা ও জাহ্নবীকে বলেনি, ঠিক আছে মেনে নিচ্ছি, কিন্তু তোমার এত কাছের বন্ধু হওয়ার সত্ত্বেও
এই কথাটা তোমাকে বললো না? যেখানে তোমাদের জয়েন্ট ভেঞ্চার করার কথা, যার জন্য সারাদিন একসঙ্গেই থাকতে, কি হয়েছিলটা কি? কি নিয়ে এত ভয় পাচ্ছিল? কোনো টাকা পয়সার লেনদেন, কোনো ডিল? স্যার গৌরব এরকম কোনো ডিল করেনি যাতে কোনো গন্ডগোল ছিল। গৌরব কি তোমাকে সত্যি বিনোদকেই মেসেজ করতে বলেছিল? স্যার আপনার মনে হচ্ছে যে আমি গৌরবের খুন করিয়েছি? মার্ডারের ঠিক একদিন আগে ভাপি থেকে ফেরার সময় গৌরবের মনে হয়েছিল যে কোনো গাড়ি ওকে ফলো করছে, ওর প্রাণের বিপদ রয়েছে। কিন্তু অ্যাটাক সেদিন হয়নি। আর সেটা আমি ছিলাম, এটাই বলতে চাইছেন? তোমরা দুজনেই জাহ্নবীকে আবার ড্রপ করেছিলে, তারপর থেকেই ফলো হওয়া শুরু হয়, গাড়ির ওপর অ্যাটাক হয়, গুলি চলে, তারপর তুমি গাড়িতে লুকিয়ে পড়লে এবং বেরিয়েও গেলে। স্যার আপনার মনে হচ্ছে যে আমি আর জানবি? হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে। স্যার গৌরব আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আর আমার বিজনেস পার্টনারও। আর আমার বেস্ট ফ্রেন্ডসের ওয়াইফের সঙ্গে লাঞ্চ অ্যারেঞ্জমেন্ট কে করেছিল? তুমি না জাহ্নবী? স্যার শুধু জানবি? আরে আমি তো জানতামও না যে আমরা তিনজন একসঙ্গে লাঞ্চ করব। আর স্যার আমি এটাও জানতাম না যে আমরা এসইউভিতে যাব। তাহলে আরেকটা গাড়ি কোথায় গেল যেটায় তোমরা যেতে পারতে? ওই এসইউভিতে যাওয়ার জন্য জাহ্নবী বলেছিল তোমায়? স্যার আমার কোনো আইডিয়া নেই এসইউভিতে যাবার কথা জানবি বলেছিল কিনা, সেটা ওদের ব্যাপার। আমি শুধু এটা জানি ওই এসইউভিটা গৌরবের নয়। গৌরবের তো হ্যাচব্যাক কার ছিল, যাতে ও আর জানবি 17 সেপ্টেম্বর ভাপি গেছিল, আর ফেরার সময় ওরা ওই এসইউভিতে ফিরেছিল। স্যার আমি গৌরবকে জিজ্ঞেস করেছিলাম যে এই এসইউভিটার বাবার কিনা। কি ব্যাপার, হ্যাচব্যাককে কোন পেট্রোল পাম্পের পেট্রোল খাওয়ালি যে হ্যাচব্যাক থেকে সোজা এসইউভি? বাবার হ্যাচব্যাক তো ওখানেই পার্ক করা রয়েছে, এই গাড়িটা বাবার কাছে পড়েছিল তাই নিয়ে এলাম। নট ব্যাড ভাই, সুপার বেটা। তার মানে সেই এসইউভি সবসময় পুনায় থাকতো না, গৌরব আর জাহ্নবীর কাছে? না স্যার, ওটা ভাপি থেকে নিয়ে এসেছিল। আর এত ইম্পর্টেন্ট একটা কথা তুমি এতক্ষণ পরে আমাদের বলছো? বলরাজ বাবু, যে গাড়িতে অ্যাটাকটা হয়েছিল সেই গাড়িটা গৌরব আর জাহ্নবী আপনার বাড়িতে এখানে পুনেতে নিয়ে এসেছিল। আচ্ছা, ওই হোয়াইট গাড়িটা ওদের কাছে আগে থেকে ছিল না? গৌরব আর বৌমার যেদিন ফেরার কথা ছিল তার একদিন আগে গৌরবের গাড়ি খারাপ হয়ে যায়। আমি গাড়িটাকে ঠিক করতে দিই, কিন্তু 22 তারিখের আগে গাড়িটা ঠিক হয়নি। আমি আরো দুদিন থাকতে বলি ওদের। এমনিতেই স্যাটারডে সানডে বৌমার কোনো অফিস ছিল না, শুধু 23 তারিখেই যেতে হতো। আমি বলেছিলাম সানডে সকালে তোমরা না হয় বেরিয়ে যেও। তাহলে শুনলো না কেন? বৌমার 23 তারিখে কিছু জরুরি কাজ ছিল অফিসে, ও জেদ ধরলো যে 22 তারিখেই বেরোবে। যদি জাহ্নবী 22 তারিখ যাওয়ার জন্য জোর না দিত তাহলে গৌরব কি শুনতো? তা নয় তো কি। আর একটা কথা আপনাকে পরিষ্কার করে বলি স্যার। হ্যাঁ বলুন। বৌমাকেও আমরা সন্দেহ করছি, আমার ছেলের মৃত্যুতে ওর হাত আছে। ধীরজকে আমি যথেষ্ট চিনি না, কিন্তু বৌমা নিশ্চয়ই কারোর সাথে সম্পর্ক চালাচ্ছিল। এদিকে যোগেশের ব্যাপারেও তো আপনি যথেষ্ট সন্দিহান, এমনকি হুমকির ব্যাপারেও আপনি আমাদের জানিয়েছিলেন। এবার জাহ্নবীর ব্যাপারে কি বলতে চান? আমার ছেলের মৃত্যু মাত্র 10 দিন হয়েছে, আর শেষকৃত্য হয়েছে মাত্র 4 দিন। কিন্তু বৌমা আর এখানে একদম থাকতেই চাইল না, চলে গেল তার বাবার সঙ্গে। বলরাজ জি, এই সময় আমি শুধুমাত্র আমার মেয়ের কথাই ভাবতে পারছি। যে এই বাড়ির বৌমা, যে আমার ছেলের বিধবা। এই বিধবা শব্দটা ব্যবহার করবেন না বলরাজ জি, প্লিজ। যেটা হয়েছে সেটার জন্য আমার খুব দুঃখ আছে, কিন্তু এই দুঃখের সঙ্গে আমার মেয়ে সারা জীবন কাটিয়ে দিক এটা আমি কখনোই চাইব না। এই জন্য আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাব। বৌমা কি এটাই চাইছে? আপনার মেয়ে হলে এটাই চাইতো বলরাজ জি। আর জাহ্নবী যদি না চাইতো তবুও আমি কোনোভাবে মানিয়ে নিতাম। আর দ্বিতীয় দিন বৌমা জিনিসপত্র গুছিয়ে নেয়, তারপর তার বাবার সাথে বাপের বাড়িতে ফিরে চলে যায় চিরকালের জন্যে। আর পরশুদিন ওরা একটা ড্রাইভার পাঠিয়েছিল ওদের বাড়ি থেকে ওই গাড়িটা নিয়ে যাওয়ার জন্যে। এসইউভিটা ফেরত নিয়ে গিয়েছিল, তার মানে ওই এসইউভি বৌমার বাবা অখিলেশ বাবু গৌরবকে গিফট করেছিল বিয়ের পণ। সেটা যা ভাববেন ভাবুন স্যার, কিন্তু আমি আপনাকে বলছি স্যার, বৌমারই হাত আছে আমার ছেলের মৃত্যুর পেছনে। নিশ্চয়ই সমস্ত প্ল্যান করে হয়েছে, ভয়ঙ্কর ষড়যন্ত্র এটা। নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে ভেতরে। গৌরবের গাড়িটা খারাপ হয়ে যাওয়া
তারপর গৌরব আর জাহ্নবী ওখান থেকে অন্য গাড়ি নিয়ে এখানে আসছিল। গৌরবের বাবা এটা মানুক বা না মানুক, এটা নিশ্চয়ই পণকেন্দ্রিক কোনো ব্যাপার। স্যার আমাদের হিসেব যদি মিলে যায় তাহলে আমার মনে হয় জানবি যোগেশের শত্রুতার ব্যাপারে আগে থেকেই জানতো। মনে হচ্ছে যোগেশের সঙ্গে ও হাত মিলিয়ে নিয়েছে। আর বাকি সব গাড়ি ঘোড়া খারাপ হয়ে যাওয়া হয় যোগেশ এসব নিজেই করেছে, আর নয়তো কাউকে দিয়ে করিয়েছে। আর পুনেতে গৌরবের খুনটাও। স্যার এই যোগেশের বন্ধুদের লিস্ট বার করেছি আমি। বেশিরভাগ বন্ধুরই কিন্তু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। বাবা, আমি আমার রেজিগনেশন লেটারটা পাঠাচ্ছি। এখন কিছুদিন বিশ্রাম নাও মা, কোনো কিছু ভাবার দরকার নেই। আমি তো বলছি বাবা, অন্যের কোথাও কাজ করবে কেন, আমাদের কোম্পানিতে জয়েন করে যাও, যদি আবার কাজ করবে বলে মনে করো। হ্যাঁ বাবা। একবার তোমার কাজকর্ম শুরু হয়ে গেলে, তুমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করলে, তারপর আবার তোমার জন্য ছেলে খোঁজা শুরু করব। আর হ্যাঁ মা, তোমার পছন্দের যদি কোনো ছেলে থাকে তো আমাকে বলো। স্যার জাহ্নবীর অফিস গসিপ থেকে কিছু খবর তো পাওয়া গেছে, কিন্তু বেশ ধোঁয়াশার। ছেলেটা কে? কলিগ সতীশ ছেলেটার নাম। জাহ্নবীর অফিসে লিগ্যাল ডিপার্টমেন্টেও কাজ করে। এখন এদের দুজনের মধ্যে কি কানেকশন আছে আমি জানি না। মহেশ যোশী আর জাহ্নবী ওরা হায়দ্রাবাদে একসাথে কাজ করতো। দুজনের মধ্যে কোনো অ্যাফেয়ার? ওটা জানি না। একটা ব্যাপার আছে একটু অড। জাহ্নবী 3 মাস আগে হায়দ্রাবাদ থেকে পুনে ট্রান্সফার নিল এটা বলে যে ওর বিয়ে ঠিক হয়েছে আর ও এখানে সেটেল হতে চলেছে, কারণ ওর হাজব্যান্ড এখানে থাকে। আর ওই সতীশও ও 2 মাস আগে হায়দ্রাবাদ থেকে ট্রান্সফার নিয়ে এলো। হ্যাঁ বলো, হাউ আর ইউ? আমার সিক্স সেন্স বলছে যে ভাপি থেকে পুনের রাস্তায় এই গাড়িটার পিছু নেওয়া হয়েছে। হয়তো সুপারি কিলার ওখানেই ছিল, হতে পারে এটা। স্যার প্ল্যানিং এটাই ছিল বোধহয়, যে সবকিছু পুনার বাইরেই করা হোক, আর যখন সম্ভব হয়নি তখন ডেসপারেট হয়ে পরের দিনেই মেরে দিল। সতীশকে কোয়েশ্চেনিং এর জন্য ডাকো, ওর ব্যাকগ্রাউন্ড ফোন রেকর্ড সব চেক করো, জাহ্নবীকেও ডেকে পাঠাও। এবারে জাহ্নবীর থেকে শোকাহত একজন স্ত্রীর মতো নয়, এই মার্ডারের প্রাইম সাসপেক্টের মতো ট্রিট করতে হবে। স্যার এখানে আমরা সমস্ত অ্যাঙ্গেল ঘাটছি, যাতে আমরা এটা ধরে চলছি যে নিশানা গৌরবই ছিল। জাহ্নবী তো নিশানা হতে পারে না, কারণ সেই সময়ও গাড়িতে ছিল না। তুমি বলছো যে নিশানা ধীরজরাও হবে, কিন্তু মারা গেল গৌরব? না স্যার, আমি এটা বলতে চাইছি যে ভাপিতে এসইউভি কার কাছে ছিল? গৌরবের বাবা বলরাজের কাছে। তাই হয়তো নিশানা গৌরবের বাবা বলরাজ হয়ে থাকবে। কিন্তু গৌরবকে বলরাজ ভাবার ভুল একটু বাড়াবাড়ি না? আর যেখানে এত কাছ থেকে গুলি চালানো হয়েছে। স্যার ভাপি থেকে পুনে বলরাজ গাড়িতে আছে এটা ভেবে হয়তো ফলো করেছে, কিন্তু রাস্তায় যখন কনফার্ম হয়ে গেল যে বলরাজ নয়, তখন হয়তো নিজের আইডিয়া ড্রপ করে দিয়েছিল। তারপরে হয়তো এটা ভেবেছিল বাবা নয় তো ছেলেই ঠিক আছে, তাই ছেলেকে মেরে বাবাকে আরো বেশি করে আঘাত করতে চেয়েছিল। আগে হ্যাঁ, 2 বছর পুরনো। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড, খুব ভালো কন্ডিশনে আছে। আপনি যখনই দেখতে চাইবেন কল করবেন। ওকে। তাহলে আপনি আমার সাথে কথা বলতে চান ওর ব্যাপারে? আপনারা দুজন হায়দ্রাবাদে কলিগ ছিলেন, তারপর দুজনে পুনেতে ট্রান্সফার নিয়ে নিলেন। তাহলে হয় আমি আপনার অফিসে যেতে পারি, নয় আপনি এখানে আসতে পারেন। ফেস টু ফেস কথা বলবো, আপনি ঠিক করুন। ইন্সপেক্টর, আপনারা যা জানতে চান আমি সেগুলো বলে দিয়েছি। আর কি জিজ্ঞেস করবেন আপনারা? যতক্ষণ পর্যন্ত আমরা সলভ করতে না পারছি কেসটা, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রশ্ন শেষ হবে না জাহ্নবী। কি জিজ্ঞেস করবেন আপনি? আপনাকে এখানে আসতে হবে। ফোনে কেন না? আপনার ফোনটাও চাই। আমার ফোন? কিন্তু কেন? কেননা আপনার ফোন হয়তো আপনার 2 মাসের বিয়ের সাক্ষী। স্যার দেখুন, আপনি প্লিজ একটা একটা করে জট খুলবেন না। যতটা তাড়াহুড়ো আপনাদের আছে যে আমার হাজবেন্ডের খুনি ধরা পড়ুক, ততটাই তাড়াহুড়ো আমারও আছে। তাহলে এক্ষুনি আপনি পুনেতে চলে আসুন ফোনটার সঙ্গে নিয়ে। সরি স্যার, আমি পুনে যেতে পারবো না। ওই শহরে আমার অনেক খারাপ স্মৃতি জড়িয়ে, আর আমি আমার চাকরিতেও রিজাইন দিয়ে এসেছি। আপনি যদি পুনেতে না আসেন তাহলে আমরা উজ্জয়িনীতে যাব, হয়তো ওখানেও আপনার কোনো খারাপ স্মৃতি তৈরি হবে। আপনি আমাকে হুমকি দিচ্ছেন স্যার? আমি শুধু এটা জানতে চাই কে সেটা যে গৌরবকে হুমকি দিয়েছিল।
এই বলরাজ পুলিশকে উস্কাচ্ছে। তুই চিন্তা করিস না মা, আমি তোর সঙ্গে যাব। যখন আমাদের কোনো দোষ নেই তখন চিন্তা কিসের? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.